ফুপুর সংসারে আমি একটা অপ্রয়োজনীয় বস্তুর মতো। বিষয়টা স্বাভাবিক। একে তো ফুপু যৌথ পরিবারের বউ, এসবের মধ্যে সেই পরিবারে আমার থাকাটা ফুপুর জন্য বাড়তি একটা ঝামেলার মতো। অবশ্য ফুপু নিজেই সেই ঝামেলাটা মাথায় পেতে নিয়েছেন। আমার নিজের পরিবার না থাকায় ফুপু আমাকে ওনার পরিবারের অংশ বানিয়ে নেন। এজন্য কম কথা শুনতে হয়নি ওনাকে। মুখ বুজে সহ্য করেছেন, না করে উপায় নেই। এসব কথা সহ্য না করতে পারলে আমাকে এতিমখানায় রাখতে হবে, আর সেটা ফুপু কখনো করতে পারবেন না। সন্তান জন্মদানের সময় আমার মা মারা যান। মায়ের শোকে বাবা 2 বছর পর পাগল হয়ে রাস্তায় রাস্তায় ঘুরে। আমি তখন খুব ছোট। বাবা মা পালিয়ে বিয়ে করেন। সেই থেকে নানার বাড়ির সাথে মায়ের কোনো সম্পর্ক নেই আমাদের। মা কোনোদিন যোগাযোগ করেনি। জানি না মৃত্যুর খবর পেয়েছিল কিনা। সেই তখন থেকে একটা মেয়ের জন্য আশ্রয় হয়ে দাঁড়ান এই ফুফু। মা মারা যাওয়ার পর যতদিন বাবা ভালো ছিলেন ততদিন ফুফু বাড়িতে এসে আমাদের দেখাশোনা করে গেছেন। কিন্তু বাবার অসুস্থতার পর আমাকে আর একা ঘরে রাখার সাহস হয়নি ওনার। আমি তখন 6-7 বছরের বালিকা। বাবার চিকিৎসা করানোর মতো অবস্থা ফুফু ছিল না, তবু একটা সরকারি মানসিক হাসপাতালে ভর্তি করিয়ে দেন। ফুফুর যৌথ পরিবারের পারিবারিক অবস্থা খুব একটা সচ্ছল না। ফুফা কমাই করলেও বাকিদের আয় মোটামুটি চলে যেত ওনাদের। এরকম একটা পরিস্থিতিতে আমি ওনাদের উপর বোঝার মতো। ফুফুর জায়েরাও আমাকে সেখানে সহজভাবে মেনে নেননি। এক কথায় সেখানে ফুফু ছাড়া ভাঙা কুলার মতো আমার অবস্থা। তার উপর ফুফু আমাকে স্কুলে ভর্তি করিয়ে দেন ওনার ছেলে মেয়েদের সাথে। সেটা নিয়ে নানান কথা ওঠে। খাওয়ানোর সামর্থ্য নেই সেখানে, পড়াশোনা বিলাসিতা, এরকম কত কথা শুনতে হয় ফুফুকে। ছোট থেকে যখন আস্তে আস্তে বড় হচ্ছিলাম তখন ভাবতাম শুধুমাত্র আমার জন্য ফুফুকে এত কথা শুনতে হচ্ছে। যার কেউ নেই তাকে তোমার কাছে নিয়ে নাও না কেন আল্লাহ। তখন থেকে ফুফুকে নিজের মায়ের চেয়ে কোনো অংশ কম দেখি না। বাবাকেও দেখতে যেতাম, তবে ফুফু এমন হলেও ওনার ছেলেমেয়েরা কেন জানি আমাকে মেনে নিতে পারতো না, একমাত্র রূপা ছাড়া। রূপা আমার ছোট। সোনালি আপু স্কুল থেকে কিছু আনলে সেটা ওনার ভাই বোনদের নিয়ে ভাগাভাগি করে খেতেন। সেখানে আমার ভাগ হয়নি, তবে সেটা নিয়ে কখনো আফসোস হয় না আমার। এইটুকু আশ্রয় আমার জন্য অনেক। ওদের সব কাজ আমি করে দিতাম, সাথে রান্না করার টুকটাক কাজ সহ। পড়াশোনা নিজে নিজেই করতাম। স্কুলে যতটুকু বুঝে আসতাম ততটুকু মাথায় রেখে বাকি পড়াটা শেষ করতাম। ফুফা যে আমার উপর খুব সন্তুষ্ট তাও না। উনি ফুফুকে খুব ভালোবাসেন। ফুফুর যে কোনো ন্যায়সঙ্গত কথায় সহযোগিতা করেন। শুধু এটুকু কারণে তিনি আমাকে কিছু বলতে পারেন না। তবে মাঝে মাঝে বলেন, নিজেরই 3-4টা মেয়ে, তার উপর অন্যের ফরজ কাজ নিয়ে নিজের কাঁধে পড়লে সেটা সামলাবো কী করে। ফুফু শুধু বলতেন, তোমাকে কিছু করতে হবে না, নিজের মেয়েদের ব্যবস্থা করে রাখো। এভাবে দিন চলতে লাগলো। ক্লাস 5-এ এসে যখন আমি বৃত্তি পাই সবাই অবাক হয়ে যায়। অথচ করে আমার সাথে যারা পড়তো তারা টিচারদের কাছে পড়েও তেমন ভালো রেজাল্ট করতে পারেনি, আর আমি একা পড়ে এত। সেদিন আমি আমার ফুফুর চোখে আমাকে নিয়ে গর্ব আর আনন্দের হাসির বদলে সুখের অশ্রু দেখেছিলাম। এই প্রথম হয়তো ফুফুকে দেখে বুঝেছিলাম মায়েদের খুশি চোখের জলে প্রকাশ পায়। তিনি আমাকে এমনভাবে ডান হাত দিয়ে বুকে আগলে ধরেছিলেন যেন মনে বলছিল আমি এই মেয়েটাকে আপন করে ভুল করিনি। এরপর থেকে দেখলাম ফুফুয়া আমার প্রতি অনেক স্নেহসুলভ আচরণ করতে লাগলেন। মাঝে মাঝে 2টো পেন্সিল, 2টো কলম, জ্যামিতি বক্স এগুলো এনে দিতেন। ফুফু সেগুলো দেখে ভীষণ খুশি। শুধু খুশি না, আমার বোনেরা মানে ফুফুর মেয়েরা, রূপা সে দলে না। মাধ্যমিক পড়ছিল, সংসারে অনেক টানাপোড়েন। ওনার নিজেদের সন্তানদের পড়াতে পারছেন না, সেখানে আমি। নিজের কাছে খারাপ লাগা শুরু হয়। আমি অনেকদিন স্কুলে যাই না। স্কুল থেকে খবর আসে, আমাকে ডেকে নিয়ে বলা হয় স্কুলে যাওয়ার কথা। আমি আমার সব কিছু বললাম। ওনারা বলে না আমার কোনো খরচ লাগবে না, আমি যে বৃত্তি পেয়েছি সেখান থেকে সব খরচ বহন করবে সরকার, ক্লাস 8 অবধি। ফুফু কথাগুলো শুনে অনেক খুশি হন আর মন খুলে দোয়া করেন। ওনাদের পরিবারের অবস্থা অন্যরকম হতে লাগলো। যৌথ পরিবারের ভাঙনের সুর দেখা দিল। একে তো ফুফা খুব একটা আয় নেই, একটা ছোট দোকান ছাড়া, সেটাও খুব একটা চলে না। পরিবারের এমন অবস্থা দেখে আমার কেমন জানি খারাপ লাগা শুরু হলো। পড়াশোনায় মন নেই। ক্লাস 8-এর প্রথম পরীক্ষা বেশ একটা ভালো হয়নি। সেদিন ফুপুর সাথে তরকারি কাটছিলাম। সোনালি আপু হাসতে হাসতে ঘরে এসে বলে, দেখো মা,
তোমার আদরের নয়নার রেজাল্ট দেখো, অঙ্কে ফেল করেছে। আমি খাতাটা হাতে নিয়ে কান্না করে দিলাম। সেদিন আমাকে নিয়ে অনেক হাসাহাসি করলো সবাই, শুধু ফুফু আর আরও একজন ছাড়া। ফুফু বলেন, এভাবে আমাকে নিচু করতে পারলি? ক্লাসে যতটুকু পড়ে তা দিয়ে বাকিটা শেষ করতে পারি না একা। ঠিক তখনই সন্ধ্যায় আসিফ ভাই এসে আমার পাশের চেয়ারে বসে অঙ্ক বুঝিয়ে দিতে লাগলেন। ফুফু আর এই মানুষটা হাসেনি। আসিফ ভাই ফুফুর বড় জায়ের ছেলে। দেখতে যেমন ভালো তেমনি কথাবার্তাও অমায়িক। বেশ অনেকদিন আমাকে এভাবে বাকি সাবজেক্টগুলো সাহায্য করতে লাগলেন। ওনার সহায়তায় আমি আবারও ক্লাস 8-এ বৃত্তি পাই। সেদিন আরেকবার ফুফু সবার মুখের উপর তালা লাগিয়ে দেন। তখন আমি সদ্য কিশোরী। এই ঘর আর ঘরের পরিস্থিতির বাইরে কখনো কোনো চিন্তা কিংবা কল্পনার জগৎ ছিল না আমার। তবে আমার রেজাল্ট আসিফ ভাইয়ের মুখে হাসি দেখে আমার কেমন জানি অন্যরকম ভালো লাগা শুরু হলো। আমি জানতাম না সেই ভালো লাগাটা আসলে কি, তবে তাকে নিয়ে ভাবতে ভালো লাগতো। নতুন অন্যরকম স্বপ্নে বিভোর হতে লাগলাম আনমনে। কোনটা ঠিক কোনটা ভুল সেই চিন্তা আমার মাথায় নেই। এমনকি আমার অবস্থান কোথায় সেটাও খেয়াল নেই। অন্যদিকে পরিবার ভেঙে যাচ্ছে। ফুফুসহ ওনার জায়েরা আলাদা হয়ে গেলেন। অনেক দিনের পুরনো সংসার, যেখানে হাজার স্মৃতি সমারোহ, তা কদিনের মধ্যে চূর্ণ বিচূর্ণ হয়ে গেল চোখের পলকে। সবাই যে যার মতো নিজেদের গুছিয়ে নিচ্ছেন। আসিফ ভাইকে খুব একটা দেখা যেত না। বিকেলে টিউশন পড়ে সন্ধ্যায় ঘরে আসতেন। মাঝে মাঝে ফুফুর রুমে আসতেন, কিভাবে সংসারটা আবার আগের মতো করা যায় সেটা জানতে। একবার সংসারে ভাঙন ধরলে সেটা আর আটকে রাখা যায় না। নদী নদীর পাড় যখন পানিতে বিলীন হতে থাকে তখন কি কেউ সেটা আটকাতে পারে? পারে না। বিলীন হয়েই যায়, আর বিলীন হয়ে যাওয়ার অংশ আর ফিরে পাওয়া যায় না। সংসার ধর্মটাও একদম নদীর মতো বাবা। আমি চা নিয়ে আসিফ ভাইকে চা দিলাম। উনি চা হাতে নিতে নিতে বলেন, হয়তো শেষ চা খাওয়া, আজ নয় না, কাল চলে যাব। চাচি ভার্সিটি খুলে যাবে। আর শুনেছ হয়তো বাবা মা সবাই শহরে বাসা নিচ্ছে। ফুফু কথাগুলো শুনে চোখের জল মুছলেন। কাউকে ধরে রাখার সামর্থ্য নেই আমার বাবা। তোমার চাচাকেও জানো তুমি। সবাই সবার মতো ভালো থাকুক। শুধু বাকি দিনগুলো কিভাবে কাটবে সে আশায় উপরওয়ালার কাছে প্রার্থনা করি। জানো তো বাবা, তোমার চাচার অবস্থা। আমি কথাগুলো শুনছিলাম ঠিক, তবে কান্না করছিলাম কেন সেটা বুঝতে পারছিলাম না। না পরিবার আলাদা হয়ে যাচ্ছে, না সবার যার যার মতো সব গুছিয়ে নিচ্ছে। সেটা তো আমি জানি। কষ্টটা আমার জন্য অন্য জায়গায় হচ্ছিল। কীরকম একটা কষ্ট, ঠিক আসিফ ভাইকে নিয়ে যেমন একটা অন্যরকম ভালো লাগা ছিল, ঠিক সেটার বিপরীতের এই কষ্টটা। একটা 15-16 বছরের মেয়ের কাছে এই বিচ্ছেদের কষ্টটা হয়তো নতুন ছিল। মনটা খুব বার হয়ে আসছিল। যেন কেউ একজন আর দেখতে না পাওয়ার কষ্টটা আস্তে আস্তে আমার সর্বস্তকে ঘিরে ফেলেছিল। রাতে ঘুম হয়নি। পরের দিন সকালে ঠিক করলাম আসিফ ভাইকে বলে দিব, যা হবার হোক। যে মেয়েটা কোনোদিন কারো কাছে কিছু চাওয়ার সাহস করেনি, এমনকি হাঁড়ি থেকে এক টুকরো মাছের আবদার করেনি, সে আজ একটা আস্ত মানুষকে চেয়ে বসবে। আমি অত শত ভাবতে পারছিলাম না। আরও 2-3 ঘন্টা পর আসিফ ভাই চলে যাবে, আর গ্রামে আসবে না। এটা ভাবতে আমার খুব কান্না পাচ্ছিল। এই বয়সে মেয়েদের নাকি একটু বেশি আবেগ থাকে। আমি অনেক লজ্জার সংকোচ নিয়ে আসিফ ভাইয়ের দরজায় এসে দাঁড়ালাম। তখন একবার মাথায় আসলো, এই মানুষটাকে চাওয়ার মতো আমার কি এমন সামর্থ্য আছে। তারপর ভাবলাম একবার বলেই দিই নিজের কথাগুলো, অন্তত বলে দিয়ে স্বাধীন হয়ে রই নিজের কাছে। বলতে না পারার এই যন্ত্রণা থাকবে না। আসিফ ভাই আমাকে দেখে ভেতরে রাখলেন। অনেকগুলো নতুন খাতা কলম আর কিছু বই দিলেন। সামনে এসএসসি পরীক্ষা, কাজে আসবে বলে। আমি তখন কাঁপতেছি। আমার মাথা নিচু দেখে জিজ্ঞেস করলেন, আজ কি হলো আমার? আমি মাথা নিচু রেখেই বললাম, অনেক কিছু হয়েছে। খাতার বইগুলো একপাশে রেখে বললাম, আসিফ ভাইয়া, আপনাকে আমার ভালো লাগে, অনেক ভালো লাগে। না, ঠিক সেটা না। আমি আবার চোখ বন্ধ করে বললাম, আমি আপনাকে ভালোবাসি। এই কথা বলার ঠিক 2 সেকেন্ড পর আমার গালে খুব জোরে চড় বসলো। আমি ভাবতেই পারিনি আমার পছন্দের মানুষটা আমার উপর হাত তুলতে পারে। আমি মাথা নিচু করে রেখে চোখের জল ফেলছিলাম। মুখ উপরে তোলার সাহস হচ্ছে না। দেখছিলাম আমার চোখের জল কীভাবে মাটি স্পর্শ করছে। এরপর কাঁপতে কাঁপতে চোখ খুলে চেয়ে দেখি চাচি দাঁড়িয়ে, মানে ফুফুর যা, আসিফ ভাইয়ের মা। মূলত উনি আমাকে চড়টা মেরেছেন। আসিফ ভাই কিছুটা অবাক হয়ে দাঁড়িয়ে আছে।
ঠিক এই মুহূর্তে ঘটনাটি কী ঘটে গেল সেটাই হয়তো ভাবছেন। একে তো আমি এসব বলেছি, তার উপর আবার চাচি সেসব পেছন থেকে শুনতে পেয়ে এরকমভাবে একটা ঘটনা ঘটে যাবে বুঝে উঠতে পারেনি কেউ। আবেগে যা বলার তা বলে দিয়েছি ঠিক, কিন্তু এই মুহূর্তে লজ্জায় আমার মাটি ভেদ করে লুকিয়ে থাকতে ইচ্ছে করছে। চাচি চরটা মেরে চুপ থাকেননি মোটেও। আসিফ ভাইকে পাওয়ার মতো কি আছে আমার? না একটা ঘর পরিবার, না নিজের, না আছে অতটা রূপ। রূপ বলতে আমি অতটা খারাপও নই, কিন্তু এই মুহূর্তে চাচির কাছে আমি একমাত্র কুৎসিত মেয়ে। তবে একটা সমস্যা আছে আমার, অবশ্য আমি সেটাকে সমস্যা মনে করি না। অন্যরা বলে আমি খাটো, অনেকটা খাটো। আমার মা কিংবা বাবা কেউই খাটো না, কিন্তু আমি খাটো। যাই হোক, সেটা উপরওয়ালার দেওয়া, আমার তো এতে হাত নেই। আর খাটো না হয়ে লম্বা হলেই কি আসিফ ভাইয়াকে পেতাম? না, পেতাম না মনে হয়। আমার সেই যোগ্যতা নেই। আমি সব শুনছিলাম, আবার মনে মনে অনুশোচনা হচ্ছিল কেন বলতে গেলাম। যতটুকু পছন্দ করতো সবাই, সেটাও আজ নিজের ভুলে হারালাম হয়তো। আমি আর কিছু না বলে আসিফ ভাইয়ের রুম থেকে চলে আসলাম। আসার সময় পেছন ফিরে তাকানোর সাহস হয়নি। দেখতে পারিনি আসিফ ভাই তাকিয়ে আছে কিনা আমার দিকে। শুধু ভাবছিলাম কোনোদিনই মানুষটাকে দেখতে পারবো কি না জানি না। আর সে আমাকে মনে রাখার মতো যে সম্ভাবনাটুকু ছিল, আজ সেটুকু হারালাম বোধ হয়। ঘটনাটি ফুফুর কানে যেতে বেশি সময় লাগেনি। ফুফু আমাকে মারতে গিয়েও মারতে পারলেন না। মারার আগে হাত কেঁপে উঠল, চোখ দুটো লাল হয়ে 2 ফোঁটা জল গড়িয়ে পড়ল। হয়তো ভাবছেন বাপ মা ছাড়া মেয়ে, অবাগে যাকে কিনা তিনিই আশ্রয় দিয়েছেন, বড় করেছেন, তার উপর প্রথমবার হাত তুলতে গিয়েও হাতটা সরিয়ে নিলেন। লজ্জা করলো না? আমার সম্মান কথা মনে পড়ল না? এমনিতে জায়েরা আমাকে বিভিন্ন কথার খোঁটা জ্বালিয়ে মারেন, তার উপর আজ এসব। ভাবতে পারছিস আমি ওদের সামনে কোন মুখে যাব? বাইরে না হোক, এবারের বাকি সব বউরা তো এই ব্যাপারে জানবে। আমার মুখটা এভাবে উজ্জ্বল করতে পারলি, তার থেকে বরং ঘর থেকে না। শেষ কথাটা শেষ করতে পারলেন না ফুফু। এই ঘর ছেড়ে যাবই বা কোথায়? ছোট থেকে লালন পালন করা মেয়েটার উপর এতটুকু মায়া তো জন্মে গেছে ওনার। আমি ঘরের এক কোনায় বসে কান্না করছিলাম। চোখ মুছতে মুছতে বললাম, এবারের মতো মাফ করে দাও ফুফু। তোমার ছুঁয়ে শপথ করছি এসবে আর কখনো পা বাড়াবো না। শেষবারের মতো ক্ষমা চাইছি, জানো তো তুমি ছাড়া কেউ নেই আমার। আর সে আমার থেকে মুখ ফিরিয়ে নিলে আমি বাঁচব কি নিয়ে? ফুফু অনেক কোমল মনের মানুষ, কাছে টেনে নিয়ে বললেন, আর যেন এমন ভুল না হয়, তাহলে ফুফুকেও চিরদিনের মতো হারাবই। আমি তখন 15-16 বছরের আবেগী বালিকা, রূপ পাল্টা একজন পূর্ণবয়স্ক নারীর রূপ ধারণ করলাম। মনে মনে নিজেকে দৃঢ় করে তৈরি করে নিতে লাগলাম। কখনো ফুপুর সম্মান আঘাত দিব না, মাকে আঘাত করার সাহস যেন না হয় আমার। তার জন্য যদি সব কিছু বলতে হয় সেটাই করব। তখনই সোনালি আপু, স্বর্ণা আপু এসে দাঁড়ালো। বলেছিলাম মা, এত আদর করো না, দেখলে তো, এই জন্যই আমার নয়নাকে পছন্দ না। স্বর্ণা আপু কিছু না বলে চুপ করে দাঁড়িয়ে আছে। যা হবার হয়ে গেছে, আর এমন ভুল হবে না ওর। যে যার কাজে যাও, পড়াশোনা থাকলে করো গিয়ে। এরপর 2 দিনের মধ্যে আসিফ ভাইয়ের পরিবার চলে গেল। বাকিরা যে যার মতো দূরত্ব বাড়িয়ে দিল। তবে ফুফুর ঘরের সীমানা অতিক্রম করে বাইরে যাওয়ার সাহস আমার হয়নি। ঘর থেকে শুধু পুকুর ঘাট অব্দি যেতাম, আবার সোজা মাথা নিচু করে ঘরে ঢুকতাম। এর মাঝে আসলো সোনালি আপুর বিয়ের প্রস্তাব। সব কিছু ভালোই, ফুপুর ইচ্ছে বিয়েটা দেওয়ার, কিন্তু বিয়ের খরচ আসবে কোথা থেকে? যেখানে নিত্যদিনে খেয়ে বাঁচাটাই কঠিন হয়ে গেছে। ফুফার ভাইয়েরা অল্প অল্প সাহায্য করলেন, আর ফুফা নিজের দোকানটা বন্ধক রেখে টাকা দান নিলেন। কিন্তু এই দোকানটাই ছিল একমাত্র চলার সম্বল, অল্প হোক তারপরেও। কিন্তু তার কোনো উপায় নেই। সোনালি আর স্বর্ণা আপু আমার থেকে বয়সে বড়। রূপা আর শুভা আমার ছোট। শুভা তো একদম ছোট, এই তো 6 বছরে পা দিল সবে। যাই হোক, সোনালি আপুর বিয়ে হয়ে গেল। এর 2 বছর পর স্বর্ণা আপুর বিয়ে হলো। দোকান ছাড়িয়ে আনা তো দূরের কথা, উল্টো সেটা যার কাছে বন্ধক রেখেছিলেন সে দখল করে নিল। স্বর্ণা আপুর বিয়েতে ফুফা ওনার ভাইয়ের কাছ থেকে টাকা নিয়েছিলেন। ভাই এখন টাকা ফেরত না পেয়ে ভিটে ছেড়ে দেওয়ার দাবি করছেন। মানুষ কতটা নির্মম হয় টাকার দেখা পেয়ে পেয়ে গেলে। ফুফু নিরীহ টাইপের মানুষ। এখন এই অবস্থা হলে বাকিদের কিভাবে দেখাশোনা করবে, সেই চিন্তায় রাত দিন কাটে। এদিকে ততদিনে আমি এসএসসি পাশ করে ফেলেছি, আর খুব ভালোভাবে পাশ করেছি। স্কুলে আমি রেজাল্টের দিক দিয়ে প্রথম।
এত চিন্তার মাঝে যেন আমার এই রেজাল্টটুকু ওনাদের মুখে হাসি ফোটালো। ফুফা দোকান ছেড়ে দেওয়ার পর নদীতে মাছ ধরতেন, নৌকা চালাতেন, তাও সবসময় পারতেন না, শরীর ভালো থাকে না। আমি বেশ কটা টিউশনি জোগাড় করে নিলাম, ঘরের টুকটাক কাজের ভার নিজের কাঁধে তুলে নিলাম। একবারও মনে হয়নি আমি এই পরিবারের বাইরের কেউ। স্কুলের টিচারদের সহযোগিতায় একটা সরকারি কলেজে ভর্তি হলাম। ফুফা ফুপু কেউই আর পড়ালেখায় বাধা দিলেন না। বিবাহিত সোনালী আর স্বর্ণা আপুর টুকটাক শখের আবদারগুলো আমি আড়ালে পূরণ করার চেষ্টা করতাম। কিন্তু এর মাঝে একদিন এক মহাজন এসে বলেন বাড়ি ছেড়ে দিতে। ফুফার ভাই নাকি এই ঘরটা ওনার কাছে বিক্রি করে গেছেন মারা যাওয়ার আগে। ঘটনাটা শুনে আমরা সবাই অবাক হয়ে রইলাম, কোনো কুল কিনারা পাচ্ছিলাম না। এই চাচির কাছে গিয়ে জানতে পারলাম ঘটনাটা সত্যি। তখন আর কিছু বলার ছিল না, এমনকি টাকা পরিশোধ করার মতো অবস্থা নেই আমাদের। সব কিছু গুছিয়ে বাড়ি ছাড়তে হলো। একটা বাসা ভাড়া দেখলো ফুফা। গ্রামে আর থাকা হলো না, শহরের দিকে আমরা 5 জন পা বাড়ালাম। শহরে পা ফেলতে কেমন জানি বুকটা ধক করে উঠল। বেশ কয়েক বছর তো কেটে গেল এই ঘটনার, তবুও মনে হয় জীবন্ত হয়ে আছে। এই সময়ের প্রতিটা মুহূর্ত মনের মাঝে দাগ কেটে আছে। হ্যাঁ, এই শহরেই তো আসিফ ভাইয়েরা থাকে। কোথায় থাকে জানি না ঠিক, তবে শহরের পা রাখতে মনে হলো আমি খুব কাছাকাছি আছি। এই ঘটনার পর থেকে আর কোনো যোগাযোগ নেই ওনাদের সাথে। নতুন বাসায় উঠতেই কাজে লেগে পড়লাম। মন থেকে সব মুছে ভুলে থাকার চেষ্টা করলাম। যেদিকে আর ফিরে তাকাবো না বলে শপথ করেছিলাম, সেদিকে কেন মন বারবার ডাকছে। হয়তো এই শহর নামক শব্দটার প্রভাবে। আমি এসএসসি পাস করলাম, কলেজের 2য় মেধা স্থানে আমার নাম। আল্লাহর কাছে অনেক শুকরিয়া, এত ঝড়ঝাপটার মধ্যে এতটা সহায় হয়েছেন আমার। টিউশনের পাশাপাশি একটা সরকারি এনজিওতে মাঠকর্মী হিসেবে যোগ দিলাম ফুফা ফুপুর পারমিশন নিয়ে। ফুফা পারমিশন দিলেন ঠিক, তবে একজন বাবা যেমন তার মেয়েকে সাবধানে থাকার উপদেশ দিয়ে দেন, ঠিক তেমন। কথাগুলো শুনে কেমন জানি ভালো লাগছিল। মাঝে মাঝে নিজের বাবাকেও দেখতে যাই, ইদানিং প্রায় ঘন ঘন যাই, ফুফুকে বলে আবার না বলেও। অনার্স 2nd ইয়ারে আমি। মাঠকর্মী থেকে কিছুটা উন্নতি হয়েছে আমার, তবে ফুফার শরীরটা ভালো না। ওনার সব চিকিৎসার দায়িত্ব আমি নিলাম। একজন লেখক ঠিকই বলেছিলেন, মেয়েদের কাছে জমানো কিছু টাকা থাকে। এতদিন অল্প অল্প করে লুকিয়ে যা জমিয়েছিলাম তা অনেকটা ফুফার চিকিৎসায় খরচ হয়ে যাচ্ছে। তবে এতে আমার মোটেও আফসোস নেই, বরং দায়িত্ব নিতে পেরে অনেকটা ভালো লাগছিল নিজের। একদিন বাড়ির মালিক এসে বললেন ঘরটা বিক্রি করে দিবেন, আমরা যেন অন্য ঘর দেখি। ওনার কথাবার্তায় বুঝতে পারলাম অনেক কিছু। তাই হুট করে কোনো পরিকল্পনা ছাড়াই মুখ ফুসকে বেরিয়ে গেল, আমার কাছে বিক্রি করবেন। আমি মাত্র অনার্স 3rd ইয়ারে পড়ুয়া একটা মেয়ে, জায়গা কেনার মতো খুব একটা সামর্থ্য আমার নেই। কিন্তু কী ভেবে বলে ফেললাম ঠিক জানি না। উনি বললেন তাড়াতাড়ি শিওর হয়ে যেন বলি। ফুফু আমাকে জিজ্ঞেস করলেন এতগুলো টাকা আসবে কোথা থেকে। আমি অভয় দিয়ে বললাম একটু ভরসা রাখো আমার উপর। আমি দেরাজ খুলে টিস্যু পেপার দিয়ে মোসরানা দুল জোড়ও দেখলাম। বেশ বড় না হলেও মাঝারি সাইজের দুল, ভীষণ সুন্দর। এটা মায়ের দুল, ফুফু আমাকে 1 বছর আগে দিয়েছিলেন। এটা আমার আনামত, ওনার কাছে গচ্ছিত ছিল। এই দুল জোড়া বিক্রি করে দিব। ফুফু আমাকে মানা করে বললেন এটা শেষ স্মৃতি আমার মায়ের। আমি তখন বললাম মায়ের স্মৃতি, এক মায়ের স্মৃতি আর এক মা, আর পরিবারকে একটু ভালো রাখতে এটা হাতছাড়া হয়ে গেলেও আমার মা কখনো নারাজ হবে না, আমি জানি। আর এতে যা হবার হবে, বাকিটা আমি ম্যানেজ করে নিব অফিস থেকে। তুমি শুধু বিশ্বাস রাখো আমার উপর। ফুফু কেঁদে দিলেন। হঠাৎ পেছনে কারো উপস্থিতি অনুভব করলাম। পেছন পুরে তাকাতেই দেখি ওনার হাত আমার মাথার উপরে। পুরুষটা কাঁদে না ঠিক, তবে অতি ভালোবাসায় পুরুষরা কান্না করে। আমিও কেঁদেছি। ফুফার এমন চোখ জোড়া। মাথায় হাত রেখে বললেন আমার ছেলে নেই বলে কখনো আফসোস ছিল না। হয়তো বিধাতা তোকে আমাদের জীবনে পাঠিয়ে দিবে বলে মনে এই সান্ত্বনা ছিল। আমি শুধু দোয়া চাইলাম, মন থেকে অন্য একটা দোয়া করো আমার জন্য। ঘরটা খুব বেশি বড় না, 2 রুমের একটা ঘর আর ছোট একটা রান্না করার অংশ। তবুও নিজেদের বলে তো কিছু একটা হবে। পরের দিন অফিস থেকে তাড়াতাড়ি চলে আসি। বাড়ি ফিরে একটা বাচ্চাকে দরজার সামনে দেখতে পেয়ে মনটা ভালো হয়ে গেল।
না তো, আপুদের কারো ছেলে নয়। তাহলে কে এলেন বাসায়? ভেতরে ঢুকতে আমার শরীরে অন্যরকম শিহরণ বয়ে গেল। শরীরটা ঠান্ডা হয়ে গেল বোধহয়। না, মানুষটাকে চিনতে আমার ভুল হয়নি, তবে সামনে যাওয়ার সাহস হয়নি। রূপার কাছে থেকে জানলাম বাবাকে দেখতে এসেছেন আসিফ ভাই। আমি এক মুহূর্তের জন্য নিজেকে ধরে রাখতে পারছি না। কতদিন দেখি না মানুষটাকে, কতদিন ভাবতেই তাকে নিয়ে সব শূন্যতা ঘিরে ফেললো আমাকে। দেখার ইচ্ছে থাকলেও সামনে যাওয়ার সাহস নেই। সেই অতৃপ্ত নিয়ে টিউশনের নাম করে পাশে এক বান্ধবীর বাসায় চলে গেলাম। ঘরে থাকতে কখন কি করে বসি ঠিক নেই। তবে বাচ্চাটা কার? যাই হোক, এত ভাবতে ইচ্ছে করছে না আমার। শরীরটা কেমন গুলিয়ে যাচ্ছে। 2 ঘন্টা পর ঘরে আসি। নিজের রুমে গিয়ে দেখতে পেলাম নতুন একটা বই। বইটা খুলতে একটা চিরকুট। কে লিখেছেন তার নামটা নিচে দেওয়া, আসিফ। আমার হাত কাঁপতে শুরু করলো। এটাও কি সম্ভব? মাথায় ভীষণ যন্ত্রণা অনুভব করলাম। যা দেখছি তা কি সত্যই? লেখা ছিল, অবেলায় ফোটা বকুল মল্লিকা আজও আমার কাছে সে বড় পবিত্র পুষ্পের ন্যায়। তার হৃদয়ে শুভ্রতার আজ আমার গহীন হৃদয়ে আলোকিত। একটি বার আসবে, শেষবে গেলে শুভ্রতা নিয়ে খেয়া পারে একটি বারের জন্য। কাল বিকেলে লাইনগুলো বারবার পড়ছিলাম। নিজের চোখকে যেন বিশ্বাস হচ্ছে না। তাহলে কি আসিফ ভাই আমাকে পছন্দ করে? তার কাছ থেকে তো কোনোদিন সেরকম কোনো আভাস পাইনি, নাকি সেরকম কোনো সুযোগ মেলেনি ওনার। আমি আর ভাবতে পারছিলাম না। বুকের গভীরে যে কাঁপন শুরু হলো তা বলে বোঝানোর মতো না। আমি চিরকুট হাতে নিয়ে বসে পড়লাম একদম ফ্যানের নিচে। কোনো দিক দিশা খুঁজে পাচ্ছি না। সেই পুরনো আবেগ, আমার প্রথম আর শেষ ভালো লাগার মানুষটাও যে আমাকে এভাবে এসে ধরা দিবে, আমি যেন কল্পনাও করতে পারছি না। একদিকে যেমন একটা ভালো লাগা কাজ করছিল, অন্যদিকে কেমন যেন আবার মনটা খচখচ করছিল। কাল বিকেলে কি আমার যাওয়া উচিত? আর কেনই বা যাব? গেলে যদি আমি আবার সেখানে আটকা পড়ে যাই, যদি নিজেকে সামলাতে না পারি। আমি তো জানি আমার ভালোবাসায় কোনো ন্যায় অন্যায় ছিল না, শুধুই ভালোবাসা ছিল, যার ফলে এখনও সেই মানুষটাকে নিয়ে আমার অনুভূতির কোনো নড়চড় হয়নি। অন্য কারোর প্রতি সেরকম কিছু অনুভব হয়নি আজ অবধি। ভীষণ দোটানায় পড়ে গেলাম। যাব নাকি যাব না? যাওয়াটা কি ঠিক হবে? পরিবার আর ফুফুর কথা মনে পড়তেই এক পাও এগোতে চায় না। ফুফুকে দেওয়ার কথা এইভাবে ভেঙে ফেলবো? তখনই ফুফু চা নিয়ে আসলেন। ফুফুর মুখের দিকে তাকিয়ে আমার আর কিছু ভাবতে ইচ্ছে করছিল না। পরের দিন সকাল। অফিসের কোনো কাজে মন বসছে না। টুকটাক যা কাজ ছিল কোনো রকম তা শেষ করে চেয়ারে মাথা দিয়ে চোখ বুজলাম। বারবার শুধু চিরকুটের লেখা সামনে ভাসছিল। কাজ শেষ করে বেরিয়ে পড়লাম। সোজা বাড়িতে গিয়ে ডেরাজ খুলে একটা শাড়ি বের করলাম। তখনই ফুফু আবার জিজ্ঞেস করলেন, কোথায় যাচ্ছি? কোনো উত্তর দিতে পারছি না। কি উত্তর দিব? আর কেনই বা শাড়িটা বের করছি? কোথায় যাব? আমি এই মুহূর্তে কি করছি তা নিজেও জানি না। হঠাৎ মুখ ফসকে ফুপুকে মিথ্যে বলে দিলাম। বললাম, এক বান্ধবীর আকদে যাচ্ছি, বিয়ের অনুষ্ঠান পরে হবে, আজ শুধু আংটি পরানো আর আকদ। আমি এই মিথ্যা কথাগুলো কীভাবে নিজের মুখে একটানা ভুলে গেলাম তাও জানি না। মানুষের গোপন লুকানো মায়ার প্রতি যে গভীর টান থাকে তা হয়তো সব কিছু ভেদ করতে সক্ষম হয়। বলার পর নিজের উপর নিজের রাগ হচ্ছিল। কেন এমন করলাম? যাই হোক, সিদ্ধান্ত যখন নিয়ে নিয়েছি তাহলে শেষবারের মতো যাই। কলাপাতা রঙের শাড়ি, কাঁচের চুড়ি, চোখ হালকা একটু কাজল টেনে সাজলাম। এই প্রথম কারোর জন্য এইভাবে নিজেকে সাজালাম। মেয়ে হয়েও কখনো এরকম স্বাদ আহ্লাদের প্রতি আমার ঝোঁক যায়নি। আসলে মেয়েরা তার পছন্দের মানুষের জন্য নিজেকে সাজিয়ে গুছিয়ে রাখতে পছন্দ করে। ধীর পায়ে এগিয়ে এগুতে লাগলাম। কোনো একটা অদৃশ্য বলের আকর্ষণে যেন আমি ছুটতে লাগলাম। হৃদয়ে কম্পন বাড়তে লাগলো। তবুও মানুষটাকে একটিবার দেখার নেশায় আমি এগিয়ে যাচ্ছি বারবার। পৌঁছাতে আমার হয়তো 10 মিনিট দেরি হয়ে গেল। আসিফ ভাই নদীর দিকে মুখ করে তাকিয়ে আছেন। মানুষটা ছায়া দেখতেও যেন ভীষণ ভালো লাগছিল। যদি পারতাম সারা জীবনে ছায়াটাকে আঁকড়ে ধরে বেঁচে থাকতে পারতাম। কিন্তু না চাইলেও সব হয় না, চাইলেই সব পাওয়া যায় না। এটাই জীবনের ধর্ম হয়তো। আসিফ ভাইয়ের সামনাসামনি গিয়ে চোখ তুলে তাকাতেই যেন আমার ভয় লাগছিল। এত বছর পর ওনার সামনে দাঁড়িয়ে, তাও অনেক কিছু বদলে গেছে, আগের মতো নেই আর। আমি মাথা নিচু করে থাকলেও বুঝতে পারছিলাম আসিফ ভাই আমার দিকে তাকিয়ে আছে। আমি তো জানতাম না এই মেয়েটা এত রূপবতী হয়ে গেছে আগের থেকেও। আমার অপেক্ষা তাহলে বিফলে যায়নি। কিসের অপেক্ষা? চোখ তুলে তাকিয়ে জিজ্ঞেস করলাম। অনেক দিন পর সেই চোখ জোড়া দেখতে পেলাম। জানো, তুমি তো সেদিন আমার কথা বলেই দিয়েছিলে।
আমার যা কিছু বলার আছে সে সুযোগটুকু পর্যন্ত পাইনি। তোমার কিশোরী মন বলে হালকা করে নিয়েছিলে, আমি পারিনি। আমি আসলে তখনও বুঝতে পারিনি। যখন তোমার থেকে দূরে গেলাম তখন বুঝলাম আমি কোথায় বাধা পড়ে গেছি। মা বাবার চাপে তখন আমার বলার কিছুই ছিল না। পড়াশোনা শেষ করে দেশের বাইরে পাড়ি জমাই। বাইরে যাওয়ার আগে গ্রামে গিয়েছিলাম, তোমাদের পাইনি। ওই দিন রাতের ফ্লাইটে চলে যায়। বাবা অসুস্থ, মায়ের কথাই শেষ কথা। অনেকবার বোঝানোর চেষ্টা করেছি, পারিনি। তাই সব বাদ দিয়ে পালিয়ে গেলাম। বাহ, পালিয়ে গিয়ে বুঝি বাঁচা যায়? পালিয়ে গিয়ে বাঁচতে পারলে আজ আমি এখান অবধি আসতাম না। না, পারিনি বলেই হয়তো সেখানেও মন টেকেনি। জানো, চোখের দেখায় ক্ষণিকের ভালো লাগা হয়, কিন্তু মনের সাথে মন মিলে না। এক মনে আর কাউকে জায়গা দেওয়া যায় না। মেজ আপু ব্রেন টিউমারে মারা যায় গত বছর। দুলাভাই নতুন বিয়ে করে নিয়েছে। উনি মারা যাওয়ার কদিন আগে দেশে আসি। আপুর শেষ চিহ্নটুকু আমার কাছে রেখে দিলাম। দেখলাম দুলাভাইও তেমন আপত্তি করলেন না। আমি কত অদ্ভুত, তাই না? সাইমান এখন আমার ছেলের সমান। মেজ আপার জন্য খারাপ লাগছিল ঠিক, তবে বাচ্চাটার কথা ক্লিয়ার হওয়া যেন বুকের উপর থেকে পাথর সরে গেল। আর যাই হোক, প্রিয় মানুষটার পাশে অন্য কাউকে দেখার ক্ষমতা উপরওয়ালা কাউকে দেননি, আমাকেও না। তাতেই বা কি? তা দেশে আসলেন যখন বিয়েটা করে নিতেন। আর কত একা থাকবেন, বয়স তো পেরিয়ে যাচ্ছে। তোমারও তো বিয়ের উপযুক্ত সময়। অবশ্য তোমার জন্য ছেলের অভাব হবে না। এরকম একটা মেয়ে সব ছেলে চায়। ছেলের অভাব হবে না বললেই কি একটা মেয়ের পছন্দ অপছন্দ থাকতে নেই? চাইলে কি কাউকে জীবনের সাথে জড়িয়ে নেওয়া যায়? একদিন তো তুমি বলেছিলে, আজ আমি বলছি, আমি তোমাকে চাই। ধরবে আমার হাত? আমি দূরে গিয়ে পারিনি তোমার থেকে দূরে থাকতে, বরং দূরত্ব আরও তোমার কাছে টেনে নিয়েছে। আসিফের শেষ কথাগুলো যেন আমাকে একদম নাড়া দিয়ে গেল। কোনো মেয়ের কাছে এটাই হয়তো সর্বোচ্চ পাওয়া চাওয়া, তার ভালোবাসার মানুষের কাছে। কিন্তু না, আমি আর সেই 15-16 বছরের কিশোরী নই। এখন আমার পুরো একটা পরিবার আছে, দায়িত্ব আছে। আর সবশেষে আমার ফুফুর কাছে দেওয়া কথা আমি বললাম। জানেন, আগে বয়স কম ছিল, যখন যা কিছু মুখে আসতে বলে দিতাম। কি হবে না হবে ভাবতাম না। আসলে তখন ভাবতাম, এত বয়সও ছিল না। কিন্তু এখন কোনো কিছু বা কাউকে নিয়ে ভাবতে হলেও এর আগে 10 বার ভাবি, এটা নিয়ে ভাবা উচিত নাকি অনুচিত। আমি নয়না মানুষটা ঠিক আগের মানুষটাই আছি, তবে পাল্টে গেছে ভেতর। আগে আমি পরগাছার মতো ছিলাম, এখন আমার একটা পরিবার আছে। শুধুমাত্র নিজের সুখের জন্য আপনার হাত ধরা আমার পক্ষে এই মুহূর্তে সম্ভব না। হ্যাঁ, ভালোবাসি আপনাকে, আজও বাসি, সে আগের মতোই। তবে ভালোবাসলে সব কিছু ছেড়ে ছুটে যেতে হবে এমন তা তো নয়। বলেই মুখ ফিরিয়ে নিলাম। নিজের দুর্বলতা এখন আর কাউকে দেখাতে চাই না। তখন খেয়াল করলাম এক দৃষ্টি নিয়ে তাকিয়ে আছেন, চোখগুলো অসম্ভব লাল হয়ে আছে। আমার কিচ্ছু করার নেই, বিশ্বাস করুন, কিচ্ছু করার নেই। আমি যাদেরকে আপন করে নিয়েছি তাদেরকে এভাবে ছেড়ে স্বার্থপর হতে পারি না। আমি মা বাবা কী জিনিস কখনো বুঝিনি, কিন্তু এখন বুঝি। ফুফু আমার সেই মা বাবা, আমিও তাদের সন্তান সমতুল্য। ভালো থাকবেন, আসি। কথা শেষ করে চোখ মুছতে মুছতে সামনের দিকে পা বাড়ালাম। আমি জানি প্রিয়জনের দূরে চলে যাওয়াটা কতটা কষ্টের। ভেতরটা একদম ভেঙে টুকরো টুকরো হয়ে যায়। তবুও আটকে রাখা কিংবা আগলে রাখা সম্ভব হয় না। শুধু প্রার্থনা করি ভালো থেকো, আর আমিও যেন সব সহ্য করার শক্তি পাই। বাড়িতে গিয়েই দেখি সোনালি আপু, স্বর্ণা আপু দুজনেই এসেছে। সোনালি আপু পায়েস বানিয়ে এনেছেন আমার জন্য, আলাদা করে বাটিতে রাখা। মনে পড়ল সেদিনের কথা, যখন ওনাদের খাবার আমার ভাগ ছিল না, আর আজ সবার আগে উনি আমার ভাগটাই তুলে রেখেছেন। এর থেকে বড় পাওয়ার কি হতে পারে? আগে আপন করে না নিলেও এখন তো আপন। আজ আমার সব আছে, বাবা আছে, মা আছে, বোনরা আছে। ওনারা আজ ওনাদের বাবার বাড়িতে বেড়াতে এসেছেন। হ্যাঁ, এখন থেকে এটাই ওনাদের বাবার বাড়ি। আমিও চাই এমন হোক। সোনালি আপু হঠাৎ হাত ধরে কেঁদে ফেললেন। আমি জড়িয়ে ধরে বললাম, একটু নিজের বোনের মতো ভালোবাসলে আগলে রেখো আপু, আর কিচ্ছু চাই না। আমার এই তো বেশ আছি আমার সব কিছু নিয়ে। কদিন পর এক বিকেলে দরজার সামনে কেউ একজনকে দেখে থমকে গেলাম সবাই। মেজো চাচি, আসিফ ভাইয়ের মা। এত বছর পর কোনো বাড়তি কথা না বলে ফুফুকে বললেন, আমরা তো একই পরিবারের মানুষ, আলাদা হয়েছি মাত্র, চাইলে আবার একসাথে থাকতে পারি। আজ আমাকে ফিরিয়ে দিস না বোন। আমার সামনে এসে বললেন।
আমার ছেলেকে ভালোবাসতে পারবি তো এরকমভাবে সবসময়? ফুফু আমার হাত ধরেও উভয় দিলেন। ভালোবাসাকে প্রত্যাখ্যান করার ক্ষমতা কোনো মেয়ের নেই। আমি আজও নীরবে শুধু দুফোঁটাও চোখের জল ফেললাম। জানলার পাশে দাঁড়িয়ে আসিফ ভাই একটা নীল রঙের শাড়ি আর ছুঁড়ি এগিয়ে দিয়ে বললেন, সারা জীবন সাজবে আমার জন্য? আমি ভাবছি উপরওয়ালা সব সুখ একসাথে দিয়ে দিয়েছেন আমাকে, কষ্টের পর আল্লাহ সুখ দেন, নিশ্চয়ই আজ আমি সব পুণ্যে